আজ ভারতের শিক্ষার রূপকার আবুল কালাম আজাদের জন্মদিন। শিক্ষিত ভারতবর্ষের যে বীজ তিনি বুনেছিলেন তারই ফল আজকে আমাদের নিউক্লিয়ার পাওয়ার থেকে আধুনিক বিজ্ঞানে অবদান। আবুল কালাম মহিউদ্দিন আহমেদ, যিনি মৌলানা আবুল কালাম আজাদ নামেই অধিক পরিচিত। মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন একাধারে সাহিত্যিক, সুবক্তা, বিখ্যাত বুদ্ধিজীবী, অতুলদর্শী, তাফসিরবিদ, অমর মর্যাদায় মহিয়ান নেতা এবং ভারতের সিংহ সাহসী মুক্তিযোদ্ধা। তরুণ বয়সে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি হিন্দু মুসলিম সম্প্রীতির প্রবক্তা ছিলেন এবং দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত বিভাগের বিরোধিতা করেছিলেন। এমনকি নবগঠিত পাকিস্তান রাষ্ট্রে সামরিক শাসন ও পাকিস্তান ভাগ সম্পর্কেও তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। দুঃখের বিষয়, মৌলানা আবুল কালাম আজাদের নাম এ দেশে বিস্মৃতির ধুলোয় ধূসরিত হচ্ছে ক্রমেই, যা মোটেই কাম্য নয়। আজ এই মনীষীর 61তম মৃত্যুবার্ষিকী। 1958 সালের আজকের দিনে ভারতের দিল্লিতে মৃত্যুবরণ করেন মৌলানা আবুল কালাম আজাদ। স্বাধীন ভারতের শিক্ষা বিস্তারে তার উজ্জ্বল ভূমিকার কথা স্মরণে রেখে তার 135তম জন্মবার্ষিকীতে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি। মৌলানা আবুল কালাম আজাদ 1888 সালের 11 নভেম্বর উসমানিয়া সাম্রাজ্য, বর্তমানের সৌদি আরবের অংশ, মক্কার এক সম্ভ্রান্ত রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মৌলানা খৈরুদ্দিন। তার পূর্বপুরুষেরা আফগানিস্তানের হেরাত থেকে ভারতবর্ষে এসেছিলেন। মৌলানা খৈরুদ্দিন 1890 সালে বসবাসের জন্য কলকাতায় ফিরে আসেন। রক্ষণশীল পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও মৌলানা আজাদকে বাড়িতে বসেই সাবেকি পদ্ধতিতে শিক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়। মাত্র 15 বছর বয়সেই তিনি আরবি ও ফার্সি ভাষায় বিশেষ দখল অর্জন করেন। তিনি আরবিতে দর্শন, জ্যামিতি, গণিত ও বীজগণিতের উপর শিক্ষালাভ করে সাবেকি পদ্ধতিতে শিক্ষা অর্জনের সমস্ত ধাপ সমাপ্ত করেন এবং শিক্ষক হিসাবে নিযুক্ত হন। অল্প কিছুদিনের মধ্যে স্যার সৈয়দ আহমেদ খানের লেখা তার নজরে আসে। তিনি আধুনিক দর্শন, বিজ্ঞান ও সাহিত্য সম্পর্কে উৎসাহী হয়ে ওঠেন। এজন্য তৎকালীন প্রাচ্য শিক্ষা পাঠ্যক্রমের প্রধান পরীক্ষক মৌলভী মোহাম্মদ ইউসুফ জাফেরির কাছে ইংরেজি শেখেন। তরুণ বয়স থেকে মৌলানা আজাদ উর্দু ভাষায় কবিতা, ধর্ম, দর্শন সংক্রান্ত নিবন্ধ রচনা করতে শুরু করেন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে আছে আল বায়ান এবং তারজামানুল কোরআন। এছাড়াও তাজকিবা হলো আত্মজীবনীমূলক রচনা এবং গবারিথাতের চিঠিপত্রের সংকলন অন্যতম। আজাদের সাহিত্যিক বৈশিষ্ট্যের অন্যতম দিক হলো তার গদ্য শৈলীর অনন্যতা, নিজস্বতা, মাধুরতা ও জাদুময়তা। এছাড়াও তিনি ছিলেন জীবনীকার, অনুবাদক, ধর্মীয় চিন্তাবিদ ও দূরদর্শী রাজনীতিবিদ। মৌলানা আজাদ ছিলেন বিশ্বের শ্রেষ্ঠ সাহিত্যকার ও কলমকারের একজন। আবুল কালাম আজাদ 1912 সালের জুন মাসে আল হেলাল পত্রিকা প্রকাশ করেন। উর্দু সাংবাদিকতার ইতিহাসে আল হেলাল প্রকাশ এক যুগান্তকারী ঘটনা। তিনি সাংবাদিকতার পেশা গ্রহণ করে ব্রিটিশ শাসনের সমালোচনা করেন এবং ভারতীয় জাতীয়তাবাদকে সমর্থন জানান। বলিষ্ঠ জাতীয়তাবাদের অভিনব সুরের জন্য পাঠক আল হেলাল পত্রিকার প্রতি আকৃষ্ট হন তিনি। এরপরে খিলাফত আন্দোলনের নেতৃত্ব দান করেন আবুল কালাম আজাদ। সেই সময়ে তিনি মহাত্মা গান্ধীর সংস্পর্শে আসেন। আজাদ 1919 সালের রাওলাট আইনের বিরুদ্ধে গান্ধীজির অহিংস অসহযোগের ধারণায় অনুপ্রেরিত হয়ে অসহযোগ আন্দোলনের সংগঠনে সক্রিয় হয়ে ওঠেন। 1920 সালে মৌলানা আজাদ তুরস্কের খেলাফত ও ভবিষ্যৎ সম্বন্ধে ভারতীয় মুসলমানদের উদ্বেগকে সামনে রেখে তাদেরকে সংগঠিত করেন, গড়ে তোলেন খেলাফত আন্দোলন। 1923 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। তিনিই ছিলেন কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি। 1939 সালে সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ভারতীয় রাজনীতি নতুন দিকে মোড় নেয়। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এ যুদ্ধে ভারতের ভূমিকা কি হবে তা নিয়ে মতবিরোধে জড়িয়ে পড়ে। 1939 সালে 3রা সেপ্টেম্বর ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এমনকি কমনওয়েলথভুক্ত দেশগুলোকে যুদ্ধ ঘোষণা করতে আহ্বান জানায়। 1942 সালের শুরুতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে পড়লে যুদ্ধে ভারতীয় জনগণের সার্বিক সমর্থন ও অংশগ্রহণ লাভের আশায় মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের অনুরোধে ভারতীয় সমস্যা সম্পর্কে ব্রিটিশ সরকার মনোভাব বদল করে।
1942 সালের জুনে জাপান কর্তৃক ভারত আক্রমণ, বিশেষ করে বাংলা দখলের আশঙ্কা ভারতীয় রাজনীতিতে নতুন পরিস্থিতির সৃষ্টি করে। করণীয় নির্ধারণে কংগ্রেস নেতৃত্ব দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। যুদ্ধের শুরুর দিকে মৌলানা আজাদ বিভিন্নভাবে গান্ধীজিকে ব্রিটিশের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে আন্দোলনের কথা বললেও তিনি নির্লিপ্ত ছিলেন। কিন্তু জাপানি বাহিনীর ভারত আক্রমণের আশঙ্কাকে কেন্দ্র করে গান্ধীজি নতুন করে ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা বলেন। মৌলানা আজাদ ও জওহরলাল নেহেরু গান্ধীজির এই মতকে সমর্থন করতে পারেননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে ব্রিটিশ সরকার পূর্ব ঘোষণা অনুযায়ী ভারতকে স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত নেয়। ভারতের স্বাধীনতা প্রদানের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায় ভারতের সাম্প্রদায়িক সমস্যা। মুসলমানরা 3টি প্রদেশে সংখ্যাগরিষ্ঠ হলেও সামগ্রিকভাবে ভারতে তারা সংখ্যালঘু। 1939 সালে জিন্নার দ্বিজাতি তত্ত্ব ঘোষণা, 1940 সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলোতে পৃথক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্পর্কিত লাহোর প্রস্তাব, পরবর্তীতে সংশোধিত পাকিস্তান প্রস্তাবের মাধ্যমে মূলত মুসলমানরা বিচ্ছিন্নতাবাদের পথে অনগ্রসর। এ সময় মুসলমানদের মন থেকে হিন্দুদের আধিপত্যের ভয় দূর করার বাস্তব উপায় খুঁজতে থাকেন মৌলানা আজাদ। তিনি প্রস্তাব করেন ভারতের সাম্প্রদায়িক সমস্যা দূর করার একমাত্র উপায় ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার প্রবর্তন। কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে শুধু প্রতিরক্ষা, যোগাযোগ ও পররাষ্ট্র, বাকি সকল বিষয় থাকবে প্রদেশগুলোর হাতে। এভাবে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ প্রদেশে তাদের কর্তৃত্ব ও ক্ষমতা ধরে রেখে সর্বভারতীয় সরকারে আলাদা ভূমিকা পালন করতে পারবেন। তার এই প্রস্তাব গান্ধীজি সহ শীর্ষ কংগ্রেস নেতৃত্ব সমর্থন করেন। পরবর্তীতে ক্যাবিনেট মিশন সেই প্রস্তাব অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করে সমগ্র ভারতকে 3টি অঞ্চলে ভাগ করেন, যথা 1 নম্বর অংশে পড়ে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল, 2 নম্বর অংশে পাঞ্জাব সিন্ধু প্রদেশ, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং ব্রিটিশ বালুচিস্তান, 3 নম্বর অংশে বাংলা ও আসাম। এই পরিকল্পনা মুসলিম লীগ মেনে নিলে ভারতের ভাগের প্রধান বাধা সাম্প্রদায়িক সমস্যার সমাধান হয়। কিন্তু জওহরলাল নেহেরু ক্যাবিনেট মিশন পরিকল্পনার রদবদল করার ইঙ্গিত দিলে জিন্না কংগ্রেসের মনোভাব নিয়ে সন্দেহ পোষণ করে। দেশ স্বাধীন হওয়ার আগেই কংগ্রেস মত পরিবর্তনের ইঙ্গিতের পরবর্তীতে মুসলমানরা কতটুকু নিরাপদ হতে পারে, এই ভাবনা থেকেই জিন্না ক্যাবিনেট মিশন পরিকল্পনা বিষয়ে মুসলিম লীগের পূর্ববর্তী সমর্থন প্রত্যাহার করে স্বাধীন পাকিস্তানের দাবি পুনর্ব্যক্ত করেন। ফলশ্রুতিতে ক্যাবিনেট মিশন পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। 1948 সালে 30 জুনের মধ্যে ক্ষমতা হস্তান্তরের সময়সীমা বেঁধে দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী মিস্টার অ্যাটলি লর্ড মাউন্টব্যাটেনকে শেষ ভাইসরয় করে পাঠায়। মৌলানা আজাদ লর্ড মাউন্টব্যাটেনের সাথে বেশ কয়েকবার দেখা করে ক্যাবিনেট মিশন প্রস্তাব অনুযায়ী ক্ষমতা হস্তান্তরের দাবি জানান, কিন্তু মাউন্টব্যাটেন পাকিস্তান প্রস্তাবকে সামনে রেখে অগ্রসর হন। এক্ষেত্রে তার পরিকল্পনা বাস্তবায়নে বল্লভভাই প্যাটেল ও জওহরলাল নেহেরুকে পাশে পান তিনি। জওহরলাল নেহেরু প্রথম দিকে ভারত ভাগের বিরোধী ছিলেন, কিন্তু লেডি মাউন্টব্যাটেনের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক থাকায় তিনি মত বদল করে ফেলেন। জওহরলালের ভোল বদলের পেছনে একটা কারণ লেডি মাউন্টব্যাটেন। ভদ্রমহিলা যেমন অতীব বুদ্ধিমতী, তেমন ভারী মায়াবী আর বন্ধু ভাবাপন্ন। গান্ধীজিও প্রথম দিকে ভারত ভাগের বিরোধী ছিলেন। মৌলানা আজাদ ভারত ভাগ ঠেকানোর শেষ চেষ্টা হিসাবে গান্ধীজির শরণাপন্ন হয়ে বলেন, যেমন এতদিন তেমনি এখনো আমি দেশভাগের বিরুদ্ধে, বরং দেশভাগের বিরুদ্ধে আমার মনোভাব আগের চেয়েও কড়া। এখন আপনিই আমার একমাত্র ভরসা। আপনি যদি দেশভাগের বিরুদ্ধে দাঁড়ান, এখনো আমাদের শেষ রক্ষার আশা আছে। তবে আপনি যদি চুপ থাকেন তো আমার ভয় ভারতের ভরাডুবি হবে। গান্ধীজি প্রতি উত্তরে বলেন, দেশভাগ হলে আমার মৃতদেহের ওপর দিয়ে হবে। কিন্তু প্যাটেল ও নেহেরু বুঝিয়ে সুঝিয়ে গান্ধীজিকে শেষ পর্যন্ত তার পক্ষে নিয়ে আসেন। মৌলানা আজাদ গভীর দুঃখ নিয়ে বলেন, প্যাটেলকে আজ জিন্নার চেয়েও দ্বিজাতি তত্ত্বের বড় সমর্থক হতে দেখে আমি তাজ্জব হয়ে গেলাম। দেশের ভাগের পতাকা জিন্না তুলে থাকলেও তার প্রকৃত পতাকা বাহক এখন প্যাটেল। 1947 সালের 14 এবং 15 আগস্ট ভারতবর্ষ ভাগ যথাক্রমে পাকিস্তান ও ভারতের জন্ম হয়। মৌলানা আবুল কালাম আজাদ ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন হিন্দু মুসলিম সম্প্রীতি ধারণার অন্যতম প্রবক্তা ও দ্বিজাতি তত্ত্বের অন্যতম বিরোধীকারী। দেশভাগের অব্যবহিত আগে সাম্প্রদায়িক দাঙ্গার সময় তিনি হিন্দু মুসলিম সম্প্রীতির প্রচেষ্টা চালান। ইসলামী শাস্ত্রের এই পণ্ডিতের বহু রাজনৈতিক পর্যালোচনা ও ভবিষ্যৎবাণী পরবর্তীতে উপমহাদেশের জন্য সত্যরূপে প্রতিষ্ঠিত হয়। মৌলানা আজাদ শেষ পর্যন্ত
ব্যর্থ হলেও তার দেশপ্রেম ভারতের স্বাধীনতার ইতিহাসে তাকে বিশেষ মর্যাদার আসনে বসিয়েছে। তিনি বিভিন্ন বিষয়ে তার স্পষ্ট মতামত, তার সততা ও সাহসকে ভারতীয় উপমহাদেশের মানুষ নতুন করে প্রশংসা করতে বাধ্য হবে। স্বাধীন ভারতের শিক্ষামন্ত্রী হিসাবে তিনি বিনামূল্যে প্রাথমিক শিক্ষা ও উচ্চ শিক্ষার জন্য আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন স্থাপন করেন। 1958 সালের 22 ফেব্রুয়ারি 69 বছর বয়সে ভারতের দিল্লিতে পরলোক গমন করেন এই মনীষী। স্বাধীন ভারতের শিক্ষা বিস্তারে তার উজ্জ্বল ভূমিকার কথা স্মরণে রেখে তার জন্মদিনটি সারা দেশে জাতীয় শিক্ষা দিবস হিসাবে পালন করা হয়। 1992 সালে মাওলানা আবুল কালাম আজাদকে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্নে ভূষিত করা হয়। বিশিষ্ট ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদের জন্মদিনে আমাদের শ্রদ্ধাঞ্জলি।